ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন নিয়ে এটা আমার চূড়ান্ত ভিডিও। এরপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন নিয়ে কোনো কথা বলবো না। তো প্লিজ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন নিয়ে চিন্তিত, যে চিন্তায় ঘুম আসতেছে না, তারা এই ভিডিওটা একদম A to Z, এটা আমি 20 থেকে 30 মিনিট কথা বলবো, একদম মনোযোগ দিয়ে পুরোটা বুঝবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন তোমার আজকে থেকে কোনো প্যারা লাগবে না। বুঝে নাও। প্রথমে আসি ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন ইংলিশে। ইংলিশে কত মার্ক? ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন 20 মার্ক। তার মধ্যে প্যারাগ্রাফ থেকে 10, এক্সপ্রেশন থেকে 5, আর এই দুটো থেকে 5 মনে করো। কেমন? তো খুব সহজ কথা, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্যারাগ্রাফ আসবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইংলিশে 5 মার্ক কত? 20 এর মধ্যে 5 মার্ক হচ্ছে কি? 5 মার্ক হচ্ছে পাস, এটলিস্ট 5 পাইতে হবে। তো যে তুমি এখন যদি দুনিয়ার সকল প্যারাগ্রাফ যদি এখন তুমি যে মুখস্থ করো, কমন পড়ে এরকম গ্যারান্টি আছে না? এমন কোনো গ্যারান্টি নেই। তোমার কি করতে হবে? একটু জাস্ট লেখালেখি অভ্যাস করতে হবে, বিভিন্ন প্যারাগ্রাফের নামগুলো জেনে নিবা, আর হেডলাইনগুলো জেনে নিবা, ফিনিশিংগুলো একটু দেখে নিবা। জাস্ট এইটুকু, এটা নিয়ে প্যারা না দরকার। পরীক্ষায় বাবা মানে ধরো এটা হচ্ছে পরীক্ষার পেপার, কেমন? এইটুকুর মধ্যে তোমার প্যারাগ্রাফ লিখতে হবে। এটা একদম নির্দিষ্ট, তুমি তোমার ইচ্ছা মতো যে এমন না 15 থেকে 20টা লিখতে পারো এরকম না, একদম ফিক্স যে এইটুকুর মধ্যে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, জায়গাটা ফিক্স, তুমি লুজ পেপার নিতে পারো না। খুবই কম পরিমাণে অল্প কথা স্ট্যান্ডার্ড ভাবে তুমি যা পারো অতটুকু লিখবে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে জাস্ট লিখলে নাম্বার, মানে দেখে জাস্ট স্টুডেন্ট লিখতে পারছে কিনা, বুঝতে পারছো কিনা। জাস্ট একটা প্যারাগ্রাফ আসবে, এখানে তুমি লিখলে, আমি ধরে নিলাম তুমি প্যারাগ্রাফ অন্তত 5 পাবা। কত পাবা? 5। ওকে ফাইন। এবার আসি সেন্টেন্স মেকিং। এখানে 5 মার্ক আসবে। এই 5 এর ভিতরে অ্যাট লিস্ট তোমাকে কত পাইতে হবে? তুমি প্যারাগ্রাফে পাচ্ছ 5, সেন্টেন্স মেকিং পাইতে হবে অন্তত 4। অন্তত কত? 4। এবার আমি বলি, এখানে তোমার একটু খেয়াল করো, একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি সেন্টেন্স মেকিং এর জন্য কি করবা। ঠিক আছে, সেন্টেন্স মেকিং খুবই সহজ। এখানে চাইলে 5 এ 5 পাইতে পারো। এটার উপর আমার একটা রেকর্ড ক্লাস আছে 12 মিনিটের বা 15 মিনিটের, ওই রেকর্ড ক্লাসটা করে নিবে। আমি গ্রুপে যারা আমার ডিউ রিটেন ব্যাচ আছে সেখানে দিয়ে দিব, আগেই দিয়ে দিব, তারপরে ভিডিওটা লিংক দিব। ঠিক আছে কিনা, ওটা করে নিবা। এখন এটার জন্য আমি বলে দিই কিভাবে সেন্টেন্স মেকিং করতে হবে। যে কোনো বাক্য আসুক, তুমি শুধু এখানে ফার্স্ট ওভার মেন বইয়ের ফার্স্ট ওভার যে মেন বই, দেখো প্রত্যেকটা অধ্যায় শেষে কিছু কে ওয়ার্ড দেয়া থাকে। যেমন তুমি ন্যাশনাল ম্যান্ডেলা বলে সেখানে দিবে ইমানসিপেশন, রিভিয়ার্ড, এরকম কিছু 5 থেকে 10টা ওয়ার্ড দেখে। ওই ওয়ার্ডগুলো দিয়ে শুধু বাক্য রচনা করো। প্রত্যেকটা অধ্যায় এরকম 10টা অধ্যায় মনে করো 50টা শব্দ পাবা। এইগুলা থেকে আসলে 90% কমন। ঠিক আছে কিনা, ওই ওয়ার্ডগুলো দিয়ে বারবার প্র্যাকটিস করো। আর এছাড়া কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটার উপর আমি একটা 12 মিনিটে আমি আমার ডিউ রিটেন আছে আর ক্লাস নিয়েছি, রেগুলার ক্লাসটা দিব। ওটা করলে এখানে তুমি অ্যাটলিস্ট 5 মিনিটে 4 পেয়ে যাও, চাইলে 5 পেয়ে যাও, এটা কোনো ব্যাপারই না। মানে এটা নিয়ে এত প্যারা নেই, কিছু না। টেক্সট বুক ধরে ধরে অ্যানালাইসিস করার সময় নেই, করার দরকার নেই, এগুলো পাওয়া পরিশ্রম এখন দরকার নেই। তুমি শুধু জাস্ট টেক্সট বুক থেকে পড়বা। কেন বলি, টেক্সট বুক থেকে অধ্যায় শেষে কিছু ওয়ার্ড থাকে, ওয়ার্ডগুলো নিয়ে বাক্য রচনা, ওয়ার্ডগুলো অর্থ, ওয়ার্ডগুলো সিমিলার ওয়ার্ড, শুধু ওই ওয়ার্ডগুলো ভালো করে জানো। এখান থেকে 90% পড়া হয়ে গেছে। একদম সহজ, পুরো গল্পটা পড়ার দরকার নেই। জাস্ট অধ্যায় শেষে কি ওয়ার্ডগুলো দেওয়া আছে, মূল গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেখবা যে ফার্স্ট ওয়ার্ড মধ্যে একদম শেষ দেয়া আছে কিছু ওয়ার্ড, গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলো সিমিলার ওয়ার্ড, ইয়া ওয়ার্ড। ঠিক আছে, ক্লিয়ার? ওই ওয়ার্ডগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের ওই ওয়ার্ডগুলো অ্যানালাইসিস করলে তুমি পেয়ে যাবে। এছাড়া তুমি টেক্সট পানাশিয়ানের একটা বই আছে, কিংবা ফার্স্ট ওয়ার্ড যে কোনো বই থেকে ওখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওগুলো থেকে শুরু, ওগুলোর অর্থ শিখো, সিনেমাটিক শিখো, ওগুলো দিয়ে বাক্য রচনা শিখো। তাহলে তোমার ফার্স্ট ওয়ার্ড কমপ্লিট। এখন ফার্স্ট ওয়ার্ড গল্পগুলো ধরে ধরে পড়ার দরকার নেই। ঠিক আছে কিনা? ওকে, এবার আসি পোয়েম এক্সপ্লেনেশন। এখানে 5 আসবে। এখান থেকে তুমি অন্তত পোয়েম এক্সপ্লেনেশন অন্তত 4 পেতে পারো। এটা ওরও ব্যাপারই না। পোয়েম এক্সপ্লেনেশন আমার 12 মিনিটের একটা ভিডিও আছে, আমি ওটা দিব। এটা দেখলে তুমি পারবা। পোয়েম এক্সপ্লেনেশন পান্তা পাবে। একটা পোয়েম আসবে যেখানে একটা কবিতা দিয়ে বলবে যে এটা ব্যাখ্যা করো, হ্যাঁ এটাকে এক্সপ্লেন করো। খুবই সহজ। কিভাবে ব্যাখ্যা করতে আমি এখানে বলছি, মুখে মুখে বলে দিচ্ছি। দেখো ওই ক্লাসটা তো করে নিবে, এখানে আমি মুখে বলে দিচ্ছি। ধরো একটা কবিতা দিল যে এরকম, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, এরকম দুটো লাইন দিয়ে বলে এটাকে এক্সপ্লেন করো। যে কবিতা আসলে যেভাবে আসে, তুমি প্রথম লাইন লিখবা একদম কিভাবে লিখলে এখানে একদম 4 পাবা। আমি বলি, প্রথম জানলে লিখবা দিস লাইনস আর টেকেন ফ্রম দ্য পোয়েম ড্রিম, বা যে কবিতার নাম সে কবিতার নাম দিবা। এটা অন্য যে কোনো কবিতা হলে সেই কবিতার নাম দিবা। তাহলে দিস লাইনস আর টেকেন ফ্রম দ্য পোয়েম, এবার কবিতার নামটা দিবা। ধরো কবিতার নাম হচ্ছে ড্রিম, রিটেন বাই, কবির নাম দিয়ে দিবা। কবির নামটা কি? ল্যাংস্টন হিউজ। এটার জন্য তুমি পেয়ে গেছো 1। শুধুমাত্র উদ্ধৃতিটা দিতে পারলে এটার জন্য একদম হুবহু 1। ঠিক আছে কিন্তু এবার এক কথায় একটা স্পেস দিয়ে এক কথায় তুমি জাস্ট এই কবিতাটার মূল থিম, তুমি এই লাইনগুলো পড়ে মূল থিম কি বুঝছো এটা 1 লাইন লিখবে। এটার জন্য পাবা 1। এটার জন্য পাবা কি? 1। যেমন কিভাবে লিখতে পারি, the main theme of the poem অথবা the main theme of these lines
ইজ মানে কবিতার মূল থিম হয় কি, মূল থিম হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম। অন্য কবিতার ক্ষেত্রে যেটা হবে সেটা ধরো আমরা যদি বলি বাঙ্গাল ফে ইসলামিক জীবন দশা একটা কবিতা আছে, তাহলে সেখানে কি হবে দ্য বিউটি অফ দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ, ঠিক আছে। অথবা আমরা যদি লেখ আইল অফ ইনস্পিরিট, তাহলে সেখানে মূল থিম কি, সেখানে মূল থিম হচ্ছে দ্য মেন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য লাভ ফর দ্য নেচার অ্যান্ড দ্য পোয়েম ওয়ান্ট টু লিভ পিস, ওয়ান পিস, ঠিক আছে। সে শান্তি চায়, শান্তির একটা শহরে বসবাস করতে চায়, শান্তির একটা লেখে বসবাস করতে চায়। তো একদম সহজ কথায় এভাবে শুরু করবা, এই লাইনগুলা অমুক কবিতা থেকে নেওয়া হয়েছে, লিখেছে অমুক কবি, এটার জন্য এক লাইন স্পেস, তারপর লিখবা যে দ্য মেন থিম, এক কথায় কবিতাটা একদম এক বাক্যে একদম পয়েন্ট টু পয়েন্ট লিখবা, কোনো অতিরিক্ত লেখা দরকার তোমার। আমি আবার বলছি পেজটা ফিক্সড, এখানে তুমি চাইলে বাড়িয়ে লিখতে পারো না, কমায় লিখতে হবে, কিন্তু একদম প্রচুর মার্ক পাবে, সেই সিস্টেমে আমি বলে দিচ্ছি। তাহলে সেটা কি হচ্ছে, এই কবিতার মূল থিম কি এক বাক্যে বলে দিবা। এবার মূল থিমটা যে বলছে দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম, দ্য ন্যাচারাল বিউটি, যেটা সেটাকে জাস্ট 2 থেকে 3 লাইন, বেশি না, আমি বলছি জাস্ট 2 থেকে 3 লাইন এই মূল থিম সম্পর্কে তুমি একটু লিখবা। হ্যাঁ, হিয়ার উই ক্যান সি, এখানে আমরা দেখতে পাই যে দ্য পোয়েট সেজ, কবি বললো। এবার কবি কি বলছে, কবি বলছে যে যেটা বলছে যে মানে স্বপ্নের গুরুত্ব, স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না, যাদের স্বপ্ন নাই তারা কি ডানাবিহীন পাখির মতো, মানে জাস্ট ওই মূল থিমটাকে 2 থেকে 3 লাইন এক্সপ্লেন করবে, এটার জন্য তুমি 2 পাবা। তাহলে এটা লিখলে এই 6 থেকে 7 লাইন আমি লিখে দিচ্ছি, তুমি 4 পাবা। তাহলে এখানে কত হচ্ছে, ইংরেজি তুমি পাচ্ছ কত, প্রায় 15 তুমি এখানে পেয়ে গেছো, কোনো পরিশ্রম করা লাগছে না। আমি পুরো একটা প্যারাগ্রাফ তুমি একদম শুধুমাত্র তোমাকে একটা জিনিস ম্যাটার করতে হবে যে এখানে কোনো গ্রামাটিক্যাল কোনো ভুল থাকবে না, কোনো স্পেলিং ভুল থাকবে না, কাটাকাটি থাকবে না। তুমি একদম পান্তা ইংলিশ দিয়ে লেখো, আই ওয়াক আই ইট, এগুলো লিখলে তোমার প্যারাগ্রাফে কত দিবে, 5 দিন, মানে একদম মানে ওরা নাম্বার দিয়ে বসে আছে, কিন্তু স্টুডেন্ট লিখতেই পারে না, 90% স্টুডেন্ট লিখতেই পারে না, বুঝতে পারছো কিনা। জাস্ট নর্মালি তুমি প্যারাগ্রাফে একদম অর্ধেক দোষী, 10 এর মধ্যে 5, যে প্যারাগ্রাফ তুমি জাস্ট তোমার মধ্যে একটু কাটাকাটি ছাড়া স্পেলিং বানান ভুল ছাড়া একটু লেখো, তোমাকে একদম লিখিত মান তোমাকে 5 দিবে। আর এই যে সেন্টেন্স মেকিং আমি কি বলছি, টেক্সট বুকের অধ্যায় শেষে প্রত্যেকটা অধ্যায় শেষে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড আছে, ওই ওয়ার্ডগুলো দিয়ে শুধু বাক্য রচনা প্র্যাকটিস করো, এগুলো থেকে 90% আসবে। সেখানে কত দিলাম, 4। আর পোয়েম এক্সপ্লেনেশন, সেটা আমি বলে দিলাম, এটা আমি একটা রেকর্ড ক্লাস দিব আমার ডিউ রিটেন ব্যাচে, ওই ক্লাসটা করবা, পৃথিবীর যে কোনো পোয়েম আসো তুমি এক্সপ্লেন করতে পারবা। এই পোয়েম এক্সপ্লেনটা যেখানে ইংরেজিতে আছে ঠিক সেখানে কি, এখানে বাংলাতে আমাদের একটা এক্সপ্লেনেশন, যে কোনো বাংলা গল্পের একটা লাইন দিয়ে বলবে যে ব্যাখ্যা করো, যে কোনো কবিতার একটা লাইন দিয়ে বলবে ব্যাখ্যা করো, সেম একই স্টাইলে বাংলাতে এক্সপ্লেন করবা। তাহলে তুমি আমাদের একটা 12 মিনিটের ক্লাস করে এখানে 10 মার্ক ডিউ রিটেন কনফার্ম করে ফেলতে পারতেছো। ক্লিয়ার, ডিউ রিটেন নিয়ে কোনো চাপই নেই, মানে মোট কথা হচ্ছে এটা যখন পড়লেও যা না পড়লেও যা, এটার জন্য শুধুমাত্র 2 থেকে 3 দিন মনোযোগ দিয়ে যদি পড়ো, তাহলে তোমার ডিউ রিটেনে 30 পাওয়া এটা কোনো ব্যাপার নেই। দেখো আমি প্যারাগ্রাফে তো ধরলাম 5, অর্ধেক বাদ দিয়ে দিলাম। আর সেন্টেন্স মেকিং আমি যেভাবে বলছি এভাবে পড়ো, ওই অধ্যায় শেষে ওয়ার্ডগুলো পড়ে একটু প্র্যাকটিস করো, শুধু এই ওয়ার্ডগুলো মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম না ধরো, শুধু এটা অর্থ জানো, সিনোনিম জানলে ভালো, না আমাদের সমস্যা নেই, একটু বাদ করো, প্র্যাকটিস করো। কয়টা ওয়ার্ড সব মিলে 50 থেকে 60টা ওয়ার্ড হবে পুরো বই দিন, অধ্যায় শেষে দিয়ে আসে এগুলো একটু প্র্যাকটিস করো, কেমন কিভাবে বাক্য গঠন করতে, এটা আমি একটা ভিডিও দিব, 12 মিনিট একটা ভিডিও দেখো, একদম পুরো জীবনে সেন্টেন্স মেকিং আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে কিনা। আর পোয়েম এক্সপ্লেনেশন তো বলছি যে প্রথমে এই কবিতাটা লিখছে অমুক কবি, এই লাইনগুলো নেওয়া হয়েছে ওই কবিতা থেকে, লিখছে অমুক কবি, শেষ, এখানে 1 মার্ক। তারপর এক লাইন স্পেস দিয়ে লিখবা এই কবিতার মূল থিম, এক বাক্যে এই কবিতার মূল থিম হলো এটা, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ এটা, এটার জন্য 1 মার্ক। 2 মার্ক হয়ে গেল। এই যে মূল থিম সেটাকে একটু 3 লাইনে শুধু ব্যাখ্যা করো, নরমাল ভাষায়, কোনো কঠিন ওয়ার্ড দরকার, একদম পান্তা ভাতের মতো। হিয়ার উই ক্যান, আমি ব্যাখ্যা করছি দেখো, হিয়ার আমাদের মূল থিম ছিল দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম, হিয়ার উই ক্যান সি দ্যাট, এখানে আমরা দেখতে পাই যে দ্য পোয়েম এমফাসাইজেস, পোয়েম জোর দিয়েছে দ্য ইম্পর্টেন্স অফ ড্রিম। We all have dream but not equally, because some people dream at night and some people dream in reality, they work for it, so they are the real people, they are dangerous people, they can do anything to make their dream come into reality। বুঝতে পারছো, একদম ঠান্ডা মাথায় পান্তা ইংলিশ দিয়ে লিখবে, আর কোনো কঠিন ওয়ার্ড দরকার নাই, কোনো জটিল ওয়ার্ডে যাওয়া দরকার নাই। আমি তোমাকে বলছিলাম এখানে 4 পাওয়া যাবে, এমনি একদম লিখিত 4 পাবা, মানে 4 না দিয়ে এরকম কি সুন্দর প্রিসাইজলি মাত্র 7 লাইন অ্যাটেন্ডেন্স, সেটা কি সুন্দর ব্যাখ্যা করবো, জাস্ট তোমাকে নাম্বার দিয়ে দিবে, বুঝতে পারছো কিনা। তাহলে এখানে 15 হয়ে গেল। এবার আসি আমরা ইংলিশে, দেখো এবার আসি আমরা বাংলাতে আমাদের কত, 20 মার্ক। এখন বাংলাতে কিভাবে 20-এর মধ্যে আমরা 15 তুলতে পারি একটু খেয়াল করো। দেখো বাংলার জন্য আমি মনে করি কোনো পড়াশোনার দরকার নেই, মানে কোনো পড়াশোনার দরকার নেই,
মানে এটার জন্য চিন্তা না করবে না। ধরো পরীক্ষা থেকে 10 মার্কের একটা সৃজনশীল, একটু খেয়াল করো, 10 মার্কের একটা সৃজনশীল আসবে। এখন 10 মার্কের সৃজনশীল তুমি যদি বই থেকে, গাইড থেকে বাংলা গল্প কবিতা 24টা, 12টা প্রশ্ন, শর্ট সিলেবাস মধ্যে পৃথিবী কিছু না, আমি যেটা বলেছি 12টা গল্প 12টা কবিতা, তুমি যদি এই 12টা গল্প 12টা কবিতা এবং উপন্যাস সহ 26টা হয়, তাহলে তুমি যদি 26টা গল্পের সকল সৃজনশীল মুখস্থ করলে লাভ হবে? সকল সৃজনশীল মুখস্থ করলে কোনো লাভ হবে না। সকল সৃজনশীল মুখস্থ করলে লাভ কমন হবে না, এভাবে কমন হবে না। তোমাকে ভালো করে গল্প কবিতাগুলো এমসিকিউর জন্য তুমি পড়তেছো না, গল্প কবিতাগুলো ওই পড়া দিয়ে হয়ে যাবে। যেভাবে আসো তুমি এখান থেকে লিখতে পারো। যেমন আমার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমার ইংলিশ আছে এই জন্য আমি এখানে ভর্তি হই না। তো আমি আমার সময় বলি, আমি এটার জন্য কোনো পড়ি না, আমি এই ডিউ রিটেনের জন্য কোনো প্যারা নিই না, কিন্তু আমি ডিউ রিটেন অনেক ভালো করছি। আমার এমসিকিউ তো খুবই খারাপ হয়েছে, আমি ভালো করছি রিটেন। আমি মনে হয় সাধারণ জ্ঞান আমি একদমই পারতাম না, সাধারণ জ্ঞান আমি এমসিকিউ তে পেয়েছি মাত্র 14, সেটা কভার করছি এখানে। কিন্তু এটা এমন না যে আমি এটার জন্য অনেক প্রিপারেশন নিয়েছি, প্রিপারেশন না নিয়ে আমি দেখছি পড়লো যেটা না পড়লো এটা। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন পরীক্ষা দিয়ে বেরোবা, তখন তুমি হাই এসব গাধার মতো এসব পড়াশোনা না করলে ভালো হতো। একই জিনিস না পড়লো আমি এটা পারতাম, এটা এরকমই ডিউ রিটেন এরকম। শুধু উপস্থিত বুঝতে তোমার জাজ করবে, লিখতে পারছো না, খালি রেখে এসে যাবে না। তাহলে এখানে দেখো, এখন আমার আসছে মেঘনাদ কাব্য থেকে একটা কি সৃজনশীল আসছে। তো মেঘনাদ কাব্য সময় 12 জানি, আমি জাস্ট সৃজনশীল লিখতে কি, সৃজনশীল একটা লিখলে তোমরা এত বছর সৃজনশীল লিখছো 7 থেকে 12 পর্যন্ত, তো এখন সৃজনশীল একটা আসলে তুমি 10 মার্কের সৃজনশীল কি অন্ত 7 পাবা না? 100% তুমি 7 পাওয়ার মতো যোগ্য একটা স্টুডেন্ট, জাস্ট লিখলে নাম্বার। এখানে বড় কথা লিখা না, এখানে সৃজনশীলটা তোমাকে, এই যে আমি কি করছি দেখো, আমি আমার ভুল কথা বলি, ধরো এটা পেজ কেমন, তো আমি এখানে 1 নং প্রশ্ন উত্তর লেখা আছে কেমন, তারপরে এতটুকু জায়গা দিয়ে আছে, তারপর 2 নং প্রশ্ন উত্তর লেখা আছে। আমি সৃজনশীল লিখতে লিখতে এমন আছে যে আমি 2 নং প্রশ্নের এই জায়গাতে আমি এই সৃজনশীলটা এখানে লিখে ফেলছি। কথা বুঝতে পারছো? মানে 1 নং প্রশ্নের জন্য যে জায়গা দিয়ে আছে সেখানে আমি সৃজনশীল এত বড় করে লিখছি, আমি ও মাই গড কমন পড়ছে, আমি তো ফাটাই ফেলবো। আমি কি করছি দেখছো, আমি কি করছি, ওই এই লেখাটা আমি 1 নং প্রশ্নের উত্তরে যে সৃজনশীল লেখার জন্য যতটুকু জায়গা সেটা ক্রস করে বড় করে লিখছি আমি 2 নং প্রশ্ন উত্তর, পরে 2 নং প্রশ্ন উত্তর আমি লেখার সুযোগ পাইনি, মানে 5 মার্ক ডাইরেক্ট বা। তার মানে কত ভালো লিখতে পারছো এটা না, রেগুলারটা শুধু মেনটেন করা, যে নিয়ম মতো লেখা, অতিরিক্ত লেখা দরকার না, মাপতে হবে আগে তো আমার জায়গায় কতটুকু, তাহলে কতটুকু লিখবো, কতটুকু লিখবো, এটা মেনটেন করা। 90% স্টুডেন্ট এটা মেনটেন করতে পারে। সৃজনশীল লেখা বলে 4 পাতা, আর এই 3 নং আর 4 নং প্রশ্ন উত্তর আজ করার কোনো জায়গায় নেই, বুঝতে পারছো? এটা করা যাবে না, শুধু জাস্ট নরমাল লেখো। সৃজনশীল তুমি 7 থেকে কি যাবে, মানে সৃজনশীল লিখলে যে সৃজনশীল, তুমি যদি গল্প কবিতাগুলো ভালো করে রিডিং পড়ো, ওই এমসিকিউর জন্য রিডিং পড়তেছো না, তো ওই গল্প কবিতা একটু ভালো করে মনোযোগ দিয়ে গল্প কবিতা রিডিং পড়ো, যেখান থেকে সৃজনশীল তুমি পারো। ক্লিয়ার? তাহলে এখানে পারে তুমি সারাংশ সারমর্ম, একটা সারাংশ সারমর্ম কিংবা একটা ভাব সমস্যা আমার আসবে। সারাংশ সারমর্ম বা একটা মামলা, যে সারাংশ আসবে, তুমি যদি এখন পৃথিবীর সকল সারাংশ মুখস্থ করো দরকার আছে না, তুমি পৃথিবীর সকল সারাংশ সারমর্ম মুখস্থ করা দরকার আছে না, দরকার না। তুমি যদি একটু দেখে দেখে যাও, হেডলাইন গুলো, হেডিং গুলো, মূল থিম গুলো কি, এগুলো একটু দেখে যাও, ঠিক আছে? মুখস্থ করার কোনো দরকার নেই, একবার শুধু একটু পরিচিত হয়ে যাও, এটা একবার পড়ছি, রিডিংটা পড়ে যাও, একটু গুরুত্বপূর্ণ সারাংশ সারমর্ম গুলো জাস্ট একটু পড়ে যাও, থিমটা বুঝে যাও, যেটাই আসুক তুমি লিখবা, যেটা সারাংশ সারমর্ম আসুক তুমি যা বুঝছো তুমি তা সংক্ষেপে, তোমাকে সংক্ষেপ করতে হবে। সারাংশ সারমর্ম মানে কি, জিনিসটাকে সংক্ষেপ করতে হবে, সংক্ষেপ করে তোমার মতো করে লিখবা, যে জায়গাটুকু দিয়েছে ওই জায়গার মধ্যে লিখলে এখানে 5 এর মধ্যে অ্যাটলিস্ট তোমার 3 দিবে। অ্যাটলিস্ট কত দিবে? 3 দিবে। কত দিবে? সারাংশ সারমর্ম 5 মার্ক, সারাংশ সারমর্ম বা প্রশ্ন তুমি যদি লিখতে পারো, জাস্ট খালি না রেখে পরিপূর্ণভাবে লিখতে পারো, কাটা ছিঁড়ে ছাড়া একদম লিখিত, তুমি যা লেখো তোমার 3 দিবে। এটা ওরা দেওয়ার জন্য বসে আছে, ঠিক আছে? কোনো প্যারা নেই একদম। এবার আসি লাভ, সপ্রসঙ্গ সহ ব্যাখ্যা, এটা আছে 5 মার্কের উপর। কত মার্কের? 5 মার্কের উপর, ঠিক আছে কিনা? তো 5 মার্কের উপর যদি এটা আসে, হ্যাঁ, তাহলে কি হচ্ছে একটু খেয়াল করো, এই যে এখানে একটু খেয়াল করো, 5 মার্ক সপ্রসঙ্গ সহ ব্যাখ্যা, এটা কেন? ওইটা হচ্ছে পোয়েম এক্সপ্লেনেশন উপর। ধরো কাজী নজরুল ইসলামের আমার পর থেকে 2টা লাইন দিয়ে দিছে, এবার ব্যাখ্যা করো, তাহলে বলবো যে এই লাইনগুলো নিয়ে হচ্ছে কাজী নজরুল ইসলামের আমার পর থেকে, এটার জন্য 1। তারপর এখানে কবি মূলত যেটা বোঝাতে যাচ্ছেন, এই জিনিসটা মানে এই 2টা লাইনগুলো তুমি মূল থিম যেটা বুঝছো সেটা 1 লাইন লিখবে, ওইটার মতো ইংরেজিটার মতো, ইংরেজি পোয়েম এক্সপ্লেনেশনের মতো। তাহলে কত হলো? 2। এবার যা মূল থিম সেটাকে জাস্ট 2 থেকে 3 লাইন এক্সপ্রেশন করো। হ্যাঁ, এখানে কবি এটা বলেছেন, এখানে আমরা দেখতে পাবো এটা নিজের সত্যকে ফলো করতে হবে, নিজের যে কোনো গল্প কবিতা থেকে সমস্ত গল্প কবিতা অন্তত তারাই কি করতে হবে, এখানে গল্প কবিতা 12টা গল্প 12টা গল্প কবিতা তোমাকে জানা থাকতেই হবে, তাহলে আর কোনো প্যারা নাই, বুঝতে পারছো কিনা? ওগুলো ভালো করে রিড করতে হবে, ধরে ধরে টেক্সটগুলো, কেমন? তাহলে কি হচ্ছে এই সপ্রসঙ্গ ব্যাখ্যা। আর এই যে এখানে, তাহলে এখানে আমি দিলাম কত, এখানে আমি দিলাম ধর তোমার কত 4, কত 4, এখানে দিলাম 3, তাহলে কত হলো? এখানেও প্রায় 15 হয়ে গেল। কত হলো? 15। তাহলে কত হলো? 30 হলো। কত হলো? প্রায় 30। আমি 30 দিলাম না, আমি তোমার দিলাম 25, তুমি কত পাইছো? 25। 25 কি কম রিটেনে?
তুমি মনে রাখতে হবে রিটেন হচ্ছে শুধু জাস্ট রিটেন শুধু পাস করো, মানে জাস্ট শুধু 20 থেকে 25 পেজ পাস করো, তোমার সিট চলে আসবে। কথা বুঝতে পারছো? তোমাকে এমসিকিউতে ভালো করতে হবে, প্রচুর ভালো করতে হবে। আশা করি আমি কথা হচ্ছে মানে এই যে ফুল প্রসেস, কোনো কিছুর জন্য কোনো মুখস্থ করা দরকার, কোনো প্যারা দরকার না। পরীক্ষার আগে 5 দিন খালি আমি যে স্টাইল বলছি ভিডিওটা, পরীক্ষার আগে 5 দিন আবার দেখবা, এটা নিয়ে কোনো প্যারা নিবে না। শুধু তোমাকে যেটা করতে হবে বাংলা গল্প কবিতাগুলো একদম ভালো করে বারবার রিডিং করতে হবে। তাই এখান থেকে যেভাবে আসুক তুমি পারবা, যেভাবে সৃজনশীল আসলে পারবা, তারপর তোমার ব্যাখ্যা আসলে পারবা। এই 15 মার্ক এখান থেকে হুবহু পাচ্ছ 24টা গল্প কবিতা ভালো করে বলো। আর ইংরেজি টেক্সট পেপার পড়ার দরকারই নেই, টেক্সট পানাশিয়া বা যে কোনো একটা বই নিয়ে ওখানে মূল কিওয়ার্ডগুলো দেওয়া আছে, শুধু কিওয়ার্ডগুলোর অর্থ, সমার্থক শব্দ আর কবিতাগুলো একটু ভালো করে জেনে রাখতে হবে। জানেন যে কোনো একটা কবিতা দিয়ে তুমি চিনতে পারো যেটা কোন কবিতা থেকে। কবিতা আছে কয়টা হাতে, কোনো 10টা কবিতা আছে, 10টা কবিতা একটু ভালো করে জেনে রাখো, কে লিখছে, লেখক এর নাম, কবিতার নাম, আর কবিতাটা একটু পড়ে একটা বাংলা অনুবাদটা গাইড থেকে দেখে নাও বা গুগল থেকে দেখে নাও। মানে মুখস্থ করা দরকার না, থিমটা জেনে রাখো। তুমি যে সুন্দর করে নিজেই প্রত্যেকটা কবিতা একটা করে, আমি যে স্টাইলে বলছি এই স্টাইলে প্রত্যেকটা কবিতা একটা থিম করে তুমি নিজেই এটা করতে পারো, এই খাতায় লিখে তৈরি করে রাখতে পারো। ঠিক আছে কি? তাহলে আমার কথা বুঝতে পারছো? এটা নিয়ে কোনো প্যারা নেই, এখানে কোনো কিছুকে মুখস্থ করা দরকার আছে। তুমি যদি পরীক্ষা দিয়ে আসবা সেদিন মনে হবে এগুলোর জন্য আসলে কোনো প্যারা নেওয়া দরকার ছিল। তুমি বাংলা কবিতা পড়ো, বাংলা গল্প কবিতা 24টা পড়লে এখান থেকে এই সৃজনশীল 10 মার্ক, আর এই সপ্রসঙ্গ ব্যাখ্যা এখানে কত, এই 5, তাহলে কত 15 মার্ক এখানে হুবহু কমন আসবে। 15 থেকে তুমি 10 পাও, 15 থেকে তুমি কত পাও 10 পাও। আর বাকি সময় সারাংশ তুমি পৃথিবীর কোনটা মুখস্থ করা দরকার, এগুলো শুধু একটু যেটাই আসুক আসলে প্রকৃতি নিয়ে আসবে, লেখো একটু, লিখলে জায়গা মেনটেন করে লিখতে হবে, যেটুকু জায়গা দিচ্ছে ওটুকু বাইরে যাওয়া যাবে। এটা কিন্তু কাটা ছিঁড়ে ছাড়া লেখো, তোমাকে অনেক মার্ক দেবে। ওরা মার্ক দেওয়ার বেশি না, আমি কত বিশ্রী হাতে লেখা কাটা ছিঁড়ে করে লিখছি, তারপর আমাকে হিউজ মার্ক দিচ্ছি। শুধু বাংলাতে আমি পেয়েছি তোমার কত জানো, বাংলাতে আমি পেয়েছি, আমি আনসার করছি 15, ওখানে পেয়েছি শুধু 12। 5টা আনসারই করতে পারি না, ওখানে পেয়েছি 12। ইংরেজিতে আমি প্যারাগ্রাফ লিখলাম আর লিখলাম, এখানে প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, আর আমার তো সময় মনে হয় এসে শর্ট স্টোরি আছে। শর্ট স্টোরি কি, যে কোনো একটা গল্পের অর্ধেক বলে তোমাকে ওগুলো পূরণ করো। আমাকে বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, এখন মিউজিক ডিপার্টমেন্টে ভর্তি হবো, ফার্স্ট ডে, এবার তুমি পূরণ করো। এটা আমি পূরণ করছি। এটা পূরণ করতে কি তোমার মন মতো তুমি গল্প বানাবা, কোনো টেনশন নাই, বুঝতে পারছো? ঠান্ডা মাথায় শুধু জাস্ট লিখে আসতে হবে। কিন্তু গল্প তোমাদের এখন আসবে না, ঠিক আছে কিনা? তো আমি ওখানে পাইছিলাম নিয়ারলি 20-এর মধ্যে, ইংরেজিতে 15, তাহলে 15 আর ওখানে কত 12, 27 পাইছিলাম আমি। আমি 5 মার্ক আনসারই করার সুযোগ পাই না। আমার কত বড় একটা বোকামি যে আমি সৃজনশীল কি করছি, সৃজনশীল আমি এই বাংলাদেশ সৃজনশীল সেটা আমি আরেক 2 নম্বর আনসার দিতে লিখে ফেলছি, যে আমাদের যে সাংসদ আমরা সেই জায়গায় আমি লিখে ফেলছি। কথা বুঝতে পারছো? শুধু এটা নিয়ে প্যারা নেওয়ার দরকার, তুমি ভালো করে ইংরেজি পড়ো, ভালো করে ইংরেজি মানে এমসিকিউর জন্য পড়ো ভালো করে, ঠিক আছে কিনা? এটা পড়লেও যা, না পড়লেও তা। শুধু আমি যেটা বলছি এই জিনিসটা মাথায় ঢুকাতে পারলে তোমার ডিইউ রিটেন নিয়ে কোনো রকম কোনো টেনশন করার দরকার না। আশা করি আমার এই ভিডিওটার পরে আজকের পর থেকে তুমি ডিইউ রিটেন নিয়ে কোনো টেনশন করো না। এখন তোমাকে ডিইউ রিটেন ভালো করার জন্য যেটা করতে হবে আমি বলে দিচ্ছি। প্রথম স্টেপ, বাংলা গল্প কবিতাগুলো ভালো করে অ্যানালাইসিস করে পড়ো, বারবার পড়ো, বুঝে বুঝে রিডিংটা পড়ো। এখান থেকে শুধু এখান থেকে 15 মার্ক কমা, ঠিক আছে কিনা? একটা সৃজনশীল কমন আসবে, আর একটা কি আসবে, এই যে সপ্রসঙ্গ ব্যাখ্যা, যে কোনো কবিতার লাইন, যে কোনো গল্প লাইন দিয়ে বলে ব্যাখ্যা করো, শেষ। এবার আসছো ইংরেজি কি করবা? ইংরেজি ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টেক্সটের শেষে, ধরো ন্যান্সার মানে একটা গুরুত্বপূর্ণ টেক্সট, কিংবা তাহলে এটার পরে দেখবা অধ্যায় শেষে কিছু ওয়ার্ড দেওয়া আছে, কে ওয়ার্ড দেওয়া আছে, কেমন কমা 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 দিয়ে দেওয়া আছে, ওই ওয়ার্ডগুলা অর্থ জানো, সিমিলার ওয়ার্ড শিখতে পারলে একটা দুটো শিখো, আর এটা দিয়ে বাক্য রচনা শিখো, শেষ। আর ইংরেজি বই থেকে কবিতাগুলোর নাম, কবির নাম, কবিতাগুলো জাস্ট একবার রিডিং পড়ো, জানো যে কোনো কবিতার সাথে তুমি ধরতে পারো এটা কোন কবিতা, এটুকু যোগ্যতা অর্জন করো। এই তো, এই বাইরে কোন পরিশ্রম করার দরকার নেই। আর বাংলা কবিতা তো তুমি এমনি এমসিকিউ পড়ার জন্য পড়তেছো, তাই না? এমন না যে একটা ডিউ রিটেন কাজ করে পড়তেছো। কোনো সিরিজের মুখস্থ করা দরকার না, কারণ কোনো সিরিজের কমন পড়বে না, ঠিক আছে? কোনো সাংস্কৃতিক মুখস্থ করা দরকার না। জাস্ট ডিউ রিটেন হচ্ছে এটা, ঠান্ডা মাথাটা রেখে উপস্থিত বুদ্ধি দিয়ে কাজ করে জাস্ট ওখানে ওই 30 মিনিট শুধু একটু লিখতে হবে, সুন্দর করে নিয়ম মেনে লিখতে হবে, নিজের মন মতো লিখতে হবে না। তোমার নিউ রিটেন এক্সপ্রেশন দিছে, তুমি ধরো কবিতা এক্সপ্রেশন দিছে, তুমি মন মতো হাবিজাবি লিখছো, লিখে তোমার নাম্বার দিব 2। কিন্তু তুমি যদি টু দা পয়েন্টে লেখো, যা আছে তা, তোমার জিজ্ঞাসা করছো তোমার নাম কি, তুমি যদি বলো আমার নাম তারবিন, একে 1 দিয়ে দিল। তোমার নাম বল, তোমার নাম কি, তুমি যদি বলো আমার বাড়ি নোয়াখালী, আমি থাকি এখানে, আমার বাবা এটা, আমার জন্ম হয়েছে, তারপর আমার বাবা আমার নাম রাখছে, আমার নাম এটা, তো তোমার দিব ফালতু, তুমি তো মাথা ঘুরে দিছো, ওর মাথা নষ্ট করে দিছো, তোমার নাম্বার কাটি দিব। আর তোমার টু দা পয়েন্ট এক্সপ্রেশন আছে, কবিতাটা এই লাইনগুলো ওই কবিতা থেকে নেওয়া হয়েছে, লিখছে অমুক কবি, এই অংশ এটার জন্য 1, ঠিক আছে কিনা? তারপর এই কবিতার মূল ভাবটা হইলো এটা 1, তাহলে 2 হয়ে গেল। এবার মূল ভাবটাকে 2 থেকে 3 লাইনে, জাস্ট 2 থেকে 3 লাইন, আমি বেশি বলতেছি না, 2 থেকে 3 লাইন তুমি তোমার মতো ব্যাখ্যা করো। হ্যাঁ, এইখানে মূল কাহিনী হচ্ছে এটা, একটু ব্যাখ্যা করো, 1 লাইন স্পেস, তাহলে
তাহলে কত এখানে 2 দিয়ে দিবে, তাহলে 4 মার্ক হয়ে গেছে 5 এর মধ্যে। আর কি দরকার তোমার 5 মাস তো দিবে না, তুমি যত ভালো লেখো। তাহলে এইটা মেনটেন করবা, মানে টু দা পয়েন্ট লিখবা, কোনো অতিরিক্ত লেখা না। সিরিয়াস আছে যা আছে তা লেখো, মানে অতিরিক্ত ভুম বা উদ্দীপকের খালি উদ্দীপকের গুরুত্ব এগুলো লিখলে হবে না, যা আছে তা টু দা পয়েন্টে কথা বলবা, ঠিক আছে না? দেখবা একটা ডিউরেটের কোনো ব্যাপার না, এটার জন্য এত আলাদা কোর্স করা, ওই করা, হ্যান করা, ত্যান করা, এগুলো কোনো ব্যাপার না। তোমরা যারা ডিউ রিটেন আছে, আমি সেন্টেন্স মেকিং উপর আর কিভাবে পয়েন্ট এক্সপ্লেন করতে হয় এটার উপর আমি উপরে ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা আমি যেমন ডিউ রিটেনে দিচ্ছি তার উপরে দেখো, একটু উপরে দেখো, সেন্টেন্স মেকিং এর একটা ভিডিও আছে আর ডিউ পয়েন্ট এক্সপ্লেনেশন উপর একটা ভিডিও আছে, এটা ভালো করে দেখে নিবে, দেন পান্তা। আশা করি সবাই বুঝতেছে। এরপরে যদি না বুঝে আমাকে ইনবক্স করো, আমি তো আছি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।